ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 1 কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের যে ধারণা অধ্যায় আছে সেখান থেকে প্রচুর ছোট ছোট প্রশ্ন হয়, তাই যতটা না দিলেই নয় ততটাই দেওয়া হচ্ছে। প্রশ্নের মান কমে যাওয়ার জন্য প্রশ্নগুলি অনেক ছোট ছোট ভাগে বিভাজিত হয়ে গেছে বা ছোট ছোট প্রশ্ন হচ্ছে। প্রশ্নের মান যদি বড় থাকতো তাহলে কম প্রশ্ন করলেই হয়ে যেত। তবে আবার বলে রাখি, এই যে সেমিস্টার সিস্টেম যে ব্যবস্থাটা, এইখানে কিন্তু প্রচুর বেশি নাম্বার পাওয়া যায়। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তবে যদি তোমাদের ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে তোমাদেরকে যতটা জানাতে পারবো ততটাই তোমরা বেশি বেশি শিখতে পারবে। যা কিছু বললাম সবটাই তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে। মূল প্রশ্ন আলোচনায় আসা যাক। তাহলে প্রশ্নটি হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচগুলি বর্ণনা করো। প্রথমে 4 লাইন ভূমিকা দেওয়া আছে, ভূমিকাটা অবশ্যই লিখবে। লেখার পর স্বাধীনতার যে রক্ষা কবচ সেই রক্ষা কবচগুলো আলোচনা করবে। ল্যাস্কির মতানুসারে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ লোকের পক্ষে স্বাধীনতা ভোগ করা সম্ভবপর হয় না। স্বাধীনতা থাকলেই মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না সেই স্বাধীনতা রাষ্ট্র বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত হয়। যে সকল বিধি ব্যবস্থা দ্বারা স্বাধীনতা সংরক্ষণ করা হয় তাকে বলা হয় তোমার স্বাধীনতার রক্ষা কবচ। এই রক্ষা কবচগুলো নিচে আলোচনা করা হয়েছে। যেমন ধরো, শরীরে যাতে রৌদ্র বা বৃষ্টি না লাগে তার জন্য আমরা কি করি? ছাতা ধরি। তাহলে ছাতাটা হচ্ছে এখানে একটা গার্ড বা কবচ। তেমনি ব্যক্তির স্বাধীনতা যাতে লঙ্ঘিত না হয় তার জন্য কিছু ব্যবস্থা রয়েছে, সেগুলিকেই তোমার রক্ষা কবচ বলা হয়েছে। মানুষের স্বাধীনতা যাতে না হরণ হয়ে যায় তার জন্য কিছু কিছু রক্ষা কবচ মানুষকে দেওয়া হয়েছে, কবচ দেওয়া হয়েছে। সেই কবচগুলো নিচে আলোচনা করা হয়েছে। প্রথম যে কবচটা আছে বা স্বাধীনতার রক্ষা কবচ যেটা আছে সেটা হচ্ছে একে দাগে সংবিধান দ্বারা অধিকার সংরক্ষণ। সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার স্বাধীনতা এক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। সংবিধানে মৌলিক অধিকারগুলি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকলে নাগরিকগণ সেইগুলি সম্পর্কে সচেতন হতে পারে এবং অধিকার লঙ্ঘন হলে আদালতের মাধ্যমে তা প্রতিবিধানের ব্যবস্থা করতে পারে। তোমরা জানো, আমরা যে 5 নম্বর অধ্যায় পড়ছিলাম মৌলিক অধিকার, 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত, সেইখানে যে মৌলিক অধিকারগুলো পড়ছিলাম সেগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত বা নাগরিকদের অধিকার। সেই অধিকারগুলো পড়ে আমরা জানতে পারছিলাম যে আমরা কি কি অধিকার বা স্বাধীনতা ভোগ করতে পারি। তাহলে এরকম যদি জানতে পারি আমরা বিষয়টা সম্পর্কে, তাহলে কিন্তু আমরা অনেকটা সচেতন হব। সেই জন্য ভারতের সংবিধানে বা আমেরিকার সংবিধানেও এই অধিকার সম্পর্কে লিখে দেওয়া রয়েছে, যার মাধ্যমে আমরা জানতে পারি আমরা কতটা স্বাধীনতা ভোগ করতে পারছি। এই যে অধিকার যদি লঙ্ঘন করে, লঙ্ঘন কে করবে? আইন বিভাগ, শাসন বিভাগ। যখনই ব্যক্তির এই স্বাধীনতা অধিকার লঙ্ঘিত হবে তখনই ব্যক্তি করবে আদালতের দ্বারস্থ হবে, আর আদালত ব্যক্তির স্বাধীনতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। 2 আছে ক্ষমতা সন্ধিকরণ নীতি। মন্তেস্কু, ম্যাডিসন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা সন্ধিকরণকে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যবস্থা বলে মনে করেন। সরকারের সকল ক্ষমতা একই ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে কেন্দ্রীভূত হলে স্বৈরাচারের সৃষ্টি হয়, তাতে স্বাধীনতা লঙ্ঘন হয়। তাই রাষ্ট্র ক্ষমতার পৃথকীকরণ আবশ্যক। সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, প্রত্যেকটির পৃথক পৃথকভাবে স্ব স্ব বিভাগীয় দায়িত্ব সম্পাদন করবে। এর ফলে ব্যক্তি স্বাধীনতা বজায় থাকবে। আমরা এই যে অধ্যায়টা পড়ছি এই অধ্যায়েই কিন্তু এই ক্ষমতা সন্ধিকরণ নীতির বিস্তারিত আলোচনা আছে একটা 6 নম্বরের জন্য। সেখানে আমরা বিষয়টা সম্পর্কে ভালো করে জানবো। তবে একটু ছোট্ট করে এখানে বলে রাখি, সরকারের যে 3টি বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই 3টি বিভাগ যখন নিজ নিজ বিভাগের কাজ করবে, একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না বা নাক গলাবে না, তখনই কিন্তু ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারবে। এরকম না হয়ে যদি সরকার যে 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যদি একত্রিত হয়ে কাজ করে তাহলে কিন্তু ব্যক্তি স্বাধীনতা হরণ হবে বলে মনে করা হয়ে থাকে। 3 দাগে আছে আইনের অনুশাসন। আইনের অনুশাসন স্বাধীনতার অপর এক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। আইনের অনুশাসন হলো কয়ে আছে আইনের দৃষ্টিতে সাম্য এবং ক্ষয়ে আছে আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত বা রক্ষিত। আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে সরকার প্রচলিত আইন অনুযায়ী
সকল ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়। ফলে সরকার স্বৈরাচারী হতে পারে না, ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না। এটি আমরা ৫ নম্বর অধ্যায় যে আছে ৫ নম্বর অধ্যায় ১৪ নম্বর ধারাতে আলোচনা করেছি বিস্তারিতভাবে। এখন আমরা এগুলো নিয়ে বেশি বিস্তারিত আলোচনা করব না, অহেতুক আলোচনা দীর্ঘায়িত হবে। তাই তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে আইনের অনুশাসন তত্ত্বটি এটা অধ্যাপক ডাইসির থেকে নেওয়া হয়েছে। এই আইনের অনুশাসন তত্ত্বটি, এই আইন অনুশাসন তত্ত্বটিতে দুটি যে ভাগ, আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত অধিকার, এই দুটি প্রতিষ্ঠিত হলে তবে হচ্ছে ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারবে, নচেত ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে মনে করা হয়েছে। ৪ আছে দায়িত্বশীল সরকার। দায়িত্বশীল শাসন ব্যবস্থায় সরকার সকল কাজের জন্য আইন বিভাগ ও তার মাধ্যমে জনগণের কাছে দায়িত্বশীল থাকে। বিরোধী দলের অস্তিত্বের জন্য সরকার স্বৈরাচারী হতে পারে না বা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। শক্তিশালী বিরোধী দল জনমতকে সতর্ক রাখে, তবে শক্তিশালী ও সুসংগত বিরোধী দল না থাকলে শাসন ব্যবস্থা সার্থক ও সফল হতে পারে না। দায়িত্বশীল সরকার বলতে আমরা জনগণ প্রতিনিধি প্রেরণ করে থাকি আইনসভাতে। এই আইনসভায় বিরোধী দলেরও অস্তিত্ব থাকে। একটা সরকারি দল, একটা বিরোধী দল। যে দল সরকারি ক্ষমতা ভোগ করে বা সরকার গঠন করে তাকে সরকারি দল, এবং তার থেকে কম ভোট পেয়ে যারা আইনসভায় থাকে তাদেরকে বলা হবে তোমার বিরোধী দল। এই বিরোধী দল থাকলে তবে সরকারের যেসব কাজকর্ম তার বিরুদ্ধে সে সমালোচনা করে, কোন কাজটা করছে না করছে তার সেগুলির বিষয়ে বিরোধী দল আলোচনা করে। আলোচনা করলে কি হবে, সেইগুলো জনগণ দেখতে শুনতে বুঝতে পারবে, পারলে জনগণ সচেতন হবে। এটা কিন্তু একটা ভালো দিক স্বাধীনতার রক্ষা কবচে। ৫ আছে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি। গণভোট, গণ উদ্যোগ ও পদচ্যুতি প্রত্যক্ষ গণতন্ত্রের এই পদ্ধতিগুলি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হিসাবে বিবেচিত হয়, কারণ এইসব পদ্ধতিগুলিতে জনগণের ভূমিকাই প্রধান। ফলে সরকার কর্তৃক স্বাধীনতা হরণের আশঙ্কা থাকে না। তবে প্রত্যক্ষ গণতন্ত্রের এই পদ্ধতিগুলি ছোট আয়তন বা কম জনসংখ্যা বিশিষ্ট দেশে ব্যবহার করা সম্ভব হলেও চীন, ভারত প্রভৃতি বড় বড় যে দেশগুলো আছে সেখানে জনসংখ্যা অত্যধিক, জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রে এই রক্ষা কবচগুলি খুব কার্যকরী নয়। সুইজারল্যান্ডে পদ্ধতিগুলির প্রচলন রয়েছে। সরকারের যে ধরন যে অধ্যায়টা রয়েছে সেখানে আমরা গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি সম্পর্কে ২ নম্বরের জন্য আলোচনা করেছি। আবার ওই অধ্যায়ে যখন লং কোশ্চেন আলোচনা করব তখনও এই বিষয়ে আবার ঘুরে আলোচনা করব। এখন তবে তোমরা জেনে রাখো যে এগুলি হচ্ছে ব্যক্তি বা জনগণের যে স্বাধীনতার রক্ষা কবচ, এগুলির দ্বারা জনগণ তার স্বাধীনতা ভোগ করতে পারে। তবে এই যে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি, এই যে বিষয়গুলো বড় বড় রাষ্ট্র বা বহু জনসংখ্যা বিশিষ্ট যে রাষ্ট্রগুলো আছে সেখানে কিন্তু এর প্রয়োগ করা সম্ভব নয়। ছোট ছোট রাষ্ট্রগুলোতে বা কম জনসংখ্যা আছে এমন রাষ্ট্রগুলিতে এই গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি যে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা যে পদ্ধতিগুলো এগুলা কিন্তু গ্রহণ করা যায় বা এখন পর্যন্ত রয়েছে, দেখা যায়। সুইজারল্যান্ডের যে কয়েকটি ক্যান্টন আছে সেই ক্যান্টনে কিন্তু এই গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি এই যে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাগুলো এখনো চালু রয়েছে। তারপর আছে ৬ থাকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রচলন হল স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। শাসন ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হলে শাসন কর্তৃপক্ষের স্বৈরাচারী হওয়ার আশঙ্কা থাকে, ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা বিকেন্দ্রীভূত হলে জনগণ ব্যক্তি স্বাধীনতা ভোগের সুযোগ পায়। ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে ক্ষমতা যে উৎস, সেই উৎস থেকে ক্ষমতাটা বা ক্ষমতাগুলো চুঁইয়ে চুঁইয়ে নিচু তলার দিকে আসবে, পড়বে। ফলে কি হবে, ক্ষমতাগুলো সাধারণ জনগণ পর্যন্ত ভোগ করতে পারবে, বা এই জন্য স্বায়ত্তশাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বায়ত্তশাসন ব্যবস্থাটা কি নিচু স্তরে বা গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে যে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন হয় সেগুলোকে বোঝানো হয়েছে। এই পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনের মাধ্যমে জনগণকে বা জনগণের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, নির্বাচন করার ক্ষমতা, নির্বাচিত হওয়ার ক্ষমতা।
এই ক্ষমতাটা তাহলে যখনই জনগণের মধ্যে আসছে, ক্ষমতাগুলো যখন জনগণ পাচ্ছে, তখন কিন্তু ক্ষমতাটা বিকেন্দ্রীকরণ হচ্ছে। এর ফলে বলা হচ্ছে যে মানুষ তার স্বাধীনতা কতটা সেটা তারা বুঝতে পারছে। এই জন্য এটাকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়ে থাকে, বা ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলো স্বাধীনতার রক্ষা কবচ। সাথে দাগে আছে নিরপেক্ষ বিচারালয়। স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হলো স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখা প্রয়োজন। বিচারকদের নিয়োগ, বেতন, পদোন্নতি প্রভৃতি সুনির্দিষ্ট থাকলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতি মর্যাদা রেখেই বিচার বিভাগ সরকারি ক্ষমতার কেন্দ্রীকরণকে যেমন রোধ করে, তেমনি সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতাকেও রোধ করে। বর্তমানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যে প্রথম পয়েন্টটা পড়ছিলাম, সংবিধান দ্বারা অধিকারের সংরক্ষণ। যদি আইন বিভাগ, শাসন বিভাগ, এই যে দুটো বিভাগ যদি ব্যক্তির স্বাধীনতা অধিকার হরণ করে, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে পারি। সেই আদালতেই যদি শাসন বিভাগ, আইন বিভাগের নিয়ন্ত্রণ যুক্ত থাকে, তাহলে বিচার বিভাগ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এই জন্য ক্ষমতা সন্ধিকরণ নীতি প্রয়োগ করার কথা বলা হয়েছে। ক্ষমতা সন্ধিকরণ নীতি প্রয়োগ হলে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ আলাদা আলাদা কাজ করবে। বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে মুক্ত থাকবে। তাহলে মুক্ত হলে কি হবে, এইখানে বিচার বিভাগের যে বিচারপতি যারা আছেন, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। ফলে এদিক থেকেও ব্যক্তির যে স্বাধীনতা সংরক্ষিত হবে। বিচার বিভাগ ব্যক্তির স্বাধীনতাগুলোকে রক্ষা করবে। রক্ষা করার মধ্য দিয়ে তার কর্তৃত্ব বা ক্ষমতা প্রতিষ্ঠা করার সুযোগ পাবে বিচারালয়গুলো। এই বিচারালয়গুলি এইভাবে তার ক্ষমতা, কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার মাধ্যমে ব্যক্তির স্বাধীনতাগুলোকে রক্ষা করবে। এই জন্য নিরপেক্ষ বিচারালয়কে স্বাধীনতার রক্ষা কবচের আরেকটা দিক বলা যেতে পারে। 8 দাগে আছে সদা সতর্ক জনগণ। প্রকৃতপক্ষে স্বাধীনতার উপরিউক্ত রক্ষা কবচগুলি হল আরোপিত রক্ষা কবচ। প্রকৃত রক্ষা কবচ হল সাহসী জনগণ ও সদা সতর্ক জনমত। ল্যাস্কি যাকে সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ বলে উল্লেখ করেছেন। সদা সতর্ক জনমতই হল স্বাধীনতার অতন্ত্র প্রহরী। পেরিক্লিসের মতানুসারে চিরন্তন সতর্কতাই হল স্বাধীনতার মূল্য। উপরে যে 7টি পয়েন্ট আলোচনা করলাম, সেগুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই সদা সতর্ক জনগণ। জনগণ যদি না জাগ্রত হয় বা সাহসী হয়, তাহলে সবাই জনগণের স্বাধীনতা হরণ করবে। আর আমরা জনগণ গালে হাত দিয়ে বসে বসে তা দেখব। এই জন্য সচেতন হতে হবে জনগণকে। সচেতন না হলে শাসন বিভাগ, আইন বিভাগ বা যারা ক্ষমতাশালী ব্যক্তি, প্রতিষ্ঠান, তারা কিন্তু সবসময় সদা তৎপর ব্যক্তির স্বাধীনতা হরণ করার জন্য। এখানে তোমার হচ্ছে 8টা পয়েন্ট দেওয়া আছে। সে 8টা পয়েন্ট দিতে পারলে 6 নম্বরের জন্য ভালো হয়। তবে এই যে স্বাধীনতা রক্ষা কবচ যে প্রশ্নটি, এই প্রশ্নের মধ্যে 8 নম্বর যে পয়েন্টটি, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই দিয়ে রাখবে খাতার মধ্যে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা না থাকলে অন্যান্য যে স্বাধীনতা রক্ষা কবচ যেগুলো আছে সেটা গুরুত্বহীন। প্রতিটা যে বললাম, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, নিরপেক্ষ বিচারালয়, গণভোট, গণ উদ্যোগ, দায়িত্বশীল সরকার, আইনের অনুশাসন, ক্ষমতা সন্ধিকরণ নীতি, এগুলো সবই কিন্তু অর্থহীন হয়ে পড়বে যদি মানুষ জাগ্রত না হয়। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।